আসসালামু আলাইকুম। আজ দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসে আমরা চতুর্থ অধ্যায়ের কি কি প্রশ্ন হতে পারে এবং চতুর্থ অধ্যায়ের আলোচ্য বিষয় কি তা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রথম অংশের প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ে এই প্রশ্নটা হয়তো বিস্তারিত আলোচনা নেই, একেবারে সংক্ষিপ্ত আলোচনা করে চলে গিয়েছে, কিন্তু আমরা এর স্পষ্ট একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, চতুর্থ অধ্যায়ে মহাবিদ্রোহের প্রেক্ষাপট থেকে 1857 সালে বিদ্রোহের কারণ আলোচনা করো। এই প্রশ্নের ধারাবাহিক বড় প্রশ্ন আসে না, কিন্তু এই প্রশ্নটা থেকে অনেক ধরনের শর্ট কোশ্চেন আসতে পারে। সেই জন্য আমরা এর বিস্তারিত তথ্য আলোচনা করার চেষ্টা করব। আমরা ভূমিকা অংশে দেখব 1757 সালে পলাশির যুদ্ধের 100 বছর পর ইংরেজ শাসন, শোষণ, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ভারতীয়রা যে অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল তা ছিল 1857 সালের মহাবিদ্রোহ। এই 1857 সালের বিদ্রোহে সূত্রপাত করেছিলেন বা সূত্রপাত হয়েছিল ভারতীয় সিপাহীদের দ্বারা। এই জন্য 1857 সালের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয়। কিন্তু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই বিদ্রোহে যোগদান করার জন্য 1857 সালের বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ না বলে মহাবিদ্রোহ বলা যুক্তিযুক্ত। 1857 সালে বিদ্রোহের কারণ নিয়ে আমরা আলোচনা করব। 1857 সালের বিদ্রোহের কারণকে দুটো ভাগে ভাগ করা যায়। প্রথম কারণ হলো পরোক্ষ কারণ, দ্বিতীয় কারণ হলো প্রত্যক্ষ কারণ। পরোক্ষ কারণের মধ্যে রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, সামরিক কারণ, ধর্মীয় কারণ ইত্যাদি আছে। এবং প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেল নামক এক ধরনের কার্তুজের ব্যবহার। আমরা এই প্রত্যক্ষ কারণগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা রাজনৈতিক কারণটা আলোচনা করব। 1857 সালে মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ হিসেবে যে সমস্ত বিষয় বা প্রেক্ষাপট উঠে এসেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের একটা গুরুত্বপূর্ণ নীতি ছিল সত্যবিলোপ নীতি। সেই সত্যবিলোপ নীতির ফলে একের পর এক ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ব্রিটিশরা দখল করেছিল। লর্ড ডালহৌসি 1848 খ্রিস্টাব্দে এই নীতি গ্রহণ করেছিল। এই নীতির মূল কথা ছিল, যদি কোনো দেশীয় রাজা নিজ পুত্র সন্তান না থাকে তাহলে ওই রাজার মৃত্যুর পর রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ ওই রাজার যদি কন্যা সন্তান থাকে বা অন্য কোনো সন্তান থাকে কিংবা দত্তক পুত্র থাকে তাহলে সে ওই রাজ্য পাবে না। অর্থাৎ এক্ষেত্রে দত্তক পুত্র গ্রহণ করা চলবে না। এই নীতির মূল কথা হলো, যদি কোনো দেশীয় রাজা নিজ পুত্র সন্তান না থাকে তাহলে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হবে, দত্তক পুত্র গ্রহণ করা চলবে না। এই নীতি প্রয়োগ করে সাতারা, ঝাঁসি, উদয়রামপুর, সম্বলপুর একের পর এক
রাজ্যগুলো ইংরেজরা দখল করেছিল। বিশেষ করে লর্ড ডালহৌসি এই নীতির ব্যাপক প্রসার ঘটিয়েছিল, যার জন্য ভারতীয়রা চরমভাবে অসন্তুষ্ট হয়েছিল। দ্বিতীয় কারণ আমরা দেখব, অরাজকতার অজুহাতে বা বিভিন্ন কৌশলে যে রাজ্যগুলো তো দখল করেছিল, তারপরেও আমরা দেখব মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ তিনি বিভিন্নভাবে অপমানিত হয়েছিল ইংরেজ কর্মচারীদের দ্বারা। বিশেষ করে দ্বিতীয় রাজনৈতিক কারণ হিসেবে আমরা দেখব রাজপ্রাসাদ লুণ্ঠন। কার রাজপ্রাসাদ? না, দ্বিতীয় বাহাদুর শাহ মোগল সম্রাট 1857 সালে বিদ্রোহ যখন হয়, তখন দিল্লির বাদশাহ ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ রাজপ্রাসাদ লুণ্ঠন করেছিল এবং তার রাজপ্রাসাদ থেকে তার আত্মীয় পরিজনদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যার জন্য আমরা দেখব দিল্লি তথা ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ ইংরেজদের বিরুদ্ধে অসন্তুষ্ট হয়েছিল। রাজনৈতিক কারণ হিসেবে সত্যবিলোপ নীতি, রাজপ্রাসাদ লুণ্ঠনের সাথে সাথে আমরা দেখব ইংরেজরা ভাতা বন্ধের ব্যবস্থা করেছিল। যে সমস্ত রাজ্যের রাজাদের রাজ্যচ্যুত করা হয়েছিল, তাদের এবং রাজপরিবারের সদস্যদের একটা ভাতা দানের ব্যবস্থা প্রচলিত ছিল। কিন্তু 1857 সালে আগে সেই ভাতা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছিল, যার জন্য বহু রাজপরিবারের সদস্য তারা বিদ্রোহে সামিল হয়েছিল। যেমন নানা সাহেব ভাতা বন্ধের বিরুদ্ধে প্রতিবাদে তিনি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা চতুর্থ রাজনৈতিক কারণ হিসেবে দেখব ভারতীয় কর্মচারীদের অত্যাচার। ভারতীয় কর্মচারীদেরকে বিভিন্ন অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন স্থানে তাদের কর্মস্থলে ইংরেজ কর্মচারীরা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে তাদেরকে অত্যাচার চালাতো, তাদের উপরে জোর জুলুম করত, যার জন্য আমরা দেখব রাজনৈতিকভাবে অসন্তুষ্ট ছিল ভারতীয় কর্মচারীরা। তাহলে আমরা রাজনৈতিক কারণ হিসেবে দেখব সত্যবিলোপ নীতি, রাজপ্রাসাদ লুণ্ঠন, ভাতা বন্ধের ব্যবস্থা, রাজকর্মচারীদের অত্যাচার ইত্যাদি কারণে ভারতীয়রা অসন্তুষ্ট হয়ে বিদ্রোহের পথে সামিল হয়। আমরা 1857 সালে অর্থনৈতিক কারণ দেখব। যে সমস্ত অর্থনৈতিক কারণে ভারতীয়রা 1857 সালের বিদ্রোহে সামিল হয়েছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল পলাশির লুণ্ঠন। 1757 সালে পলাশির যুদ্ধের পর বাংলা তথা ভারতবর্ষ থেকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ ইংরেজরা বিভিন্ন পদ্ধতিতে ভারত থেকে লুট করে ইংল্যান্ডে প্রেরণ করে, যাকে পলাশির লুণ্ঠন বলা হয়। এই পলাশির লুণ্ঠনের ফলে ভারত তথা বাংলা একেবারে শূন্যে পরিণত হয়েছিল, অর্থাৎ ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে ঠেকেছিল, যার জন্য ভারতীয়রা অর্থনৈতিক দিক থেকে চরমভাবে অসন্তুষ্ট ছিল। অবশিল্পায়ন। অবশিল্পায়ন কথার অর্থ হলো শিল্পায়নের বিপরীত রূপ। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ভারতীয় চিরাচরিত শিল্প ব্যবস্থা যে অধঃপতন বা ধ্বংস সাধন হয়, তাকে বলা হয় অবশিল্পায়ন। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ভারতীয় শিল্প ব্যবস্থা যে অধঃপতন বা ধ্বংস সাধন হয়েছিল, তাকে বলা হয় অবশিল্পায়ন। এই অবশিল্পায়নের ফলে ভারতীয় শিল্প ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছিল, যার পরিণতিতে আমরা দেখব ভারতীয়রা অসন্তুষ্ট হয়। পলাশির লুণ্ঠন, অবশিল্পায়নের পর আমরা দেখব ভারতবর্ষের বহু মানুষ কর্মচ্যুত হয়েছিল, কর্মহীন হয়ে পড়েছিল। কারণ একদিকে পলাশির লুণ্ঠনের ফলে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা তলানিতে, তার উপরে অবশিল্পায়নের ফলে শিল্পে যে সমস্ত কর্মচারীরা শ্রমিকের কাজ করত, তারা কাজ হারিয়েছিল। ফলে বেকার সমস্যা চরমভাবে অর্থনীতিকে আঘাত করেছিল। এর উপরে আমরা দেখব রাজস্ব হার বৃদ্ধি। ভারতবর্ষে ইংরেজ অনুগত জমিদার মহাজনরা তারা বিভিন্নভাবে নিজেদের সুবিধার্থে
তারা রাজস্ব হার বৃদ্ধি করে কৃষকদেরকে সর্বশাস্ত করার চেষ্টা করেছিল, যার জন্য কৃষকরাও বিদ্রোহের পথে সামিল হয়। আমরা দেখব অর্থনৈতিক দিক থেকে পলাশিল লুণ্ঠন, অবশিল্পায়ন, কর্মহীনতা, রাজস্ব হার বৃদ্ধি প্রভৃতি কারণে ভারতীয়রা বিদ্রোহের পথে সামিল হয়েছিল। সামাজিক কারণ হিসেবে আমরা দেখব 1857 সালে বিদ্রোহের সামাজিক যে প্রেক্ষাপটগুলো দায়ী ছিল তা হলো, আমরা যদি দেখি শাসক ও শোষিত বিভাজন। শাসক শোষিত বলতে ইংরেজরা ভারতবর্ষের সামাজিক দিক থেকে নিজেরা শাসক বলে পরিচয় দিত এবং ভারতীয়দেরকে শোষিত বলে মনে করত, আর এই নীতিটা তারা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করত। অর্থাৎ নিজেরা সর্বদা শাসক সেজে সামাজিক দিক থেকে ভারতীয়দেরকে শোষিত এবং বিভিন্নভাবে বঞ্চিত করার চেষ্টা করত, যা ভারতীয়দেরকে আঘাত করেছিল আন্তরিকভাবে। ভারতীয়দের ঘৃণা ও বঞ্চনা। ভারতবর্ষের সাধারণ মানুষদেরকে ইংরেজরা বিভিন্নভাবে ভৎসিত আচরণ করত, তাদেরকে দেখে ঘৃণা করত। এমনকি ইউরোপীয় ক্লাবগুলিতে লেখা থাকতো এখানে ভারতীয় অথবা কুকুর প্রবেশ নিষেধ, অর্থাৎ ভারতীয়দেরকে কুকুরের সঙ্গে তুলনা করা হতো, যার জন্য ভারতীয়রা অসন্তুষ্ট ছিল। এর উপর আমরা দেখব যে রক্ষণশীল মনোভাব। ইংরেজরা তারা ভারতবর্ষে সত্যবিলোপ নীতি তারা বন্ধ করতে চেয়েছিল। ইংরেজরা ভারতবর্ষে সতীদাহ প্রথা রোধ করতে চেয়েছিল এবং সাথে সাথে বিধবা বিবাহ নীতি তারা প্রচলন করতে করেছিল, যার পরিণতিতে দেখব ভারতবর্ষে গণা রক্ষণশীল মনোভাব সম্পর্কে সমন্বিত কিছু মানুষ তারা এর বিরুদ্ধে বিদ্রোহের পথে সামিল হয়েছিল, কারণ তাদের ধর্মে প্রচলিত এই রীতিনীতি বহু দিন ধরে তারা চালিয়ে আসছে, সেটাকে বন্ধ করার চেষ্টা করার জন্য এই রক্ষণশীল মনোভাবের কারণে তারা নিজেরা এর বিরুদ্ধে অসন্তুষ্ট হয়েছিল, যার জন্য সামাজিকভাবে আমরা দেখব তারা বিদ্রোহী হয়ে ওঠে। 1857 সালের বিদ্রোহের সামরিক কারণ। 1857 সালের বিদ্রোহে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কারণের সাথে সাথে আমরা সামরিক দিক থেকে যে কারণগুলো আমরা বৃহৎ আকার ধারণ করেছিল সেগুলো দেখব। যে বেতনগত বৈষম্য। সামরিক ক্ষেত্রে একই কাজে নিয়োজিত ইংরেজদেরকে বেতন দেওয়া হতো অধিক পরিমাণ, কিন্তু ভারতীয়দেরকে ওই একই পদে ভারতীয় কর্মচারীদের বেতন দেওয়া হতো অনেক কম, অর্থাৎ বেতনগত বৈষম্য ছিল। শুধু তাই নয়, খাদ্যগত বৈষম্য ছিল। একই কাজে একই সময়ে তারা নিয়োজিত হলেও আমরা দেখব তাদেরকে, অর্থাৎ ইংরেজ নৌসেনাদের অনেকটা উন্নত মানের খাবার দেওয়া হতো, কিন্তু ভারতীয়দের একেবারে নিম্নমানের খাদ্য দেওয়া হতো। ভারতীয়দেরকে বেছে বেছে ঝুঁকিপূর্ণ কাজে, যেখানে মৃত্যু নিশ্চিত, সেই সমস্ত ঝুঁকিপূর্ণ কাজে পাঠানো হতো, আর ইংরেজ নৌসেনাদের অনেকটা হালকা এবং কম ঝুঁকিপূর্ণ কাজে পাঠানো হতো। সাথে সাথে ইউরোপীয় অর্থাৎ ইংরেজ নৌসেনাদের পদোন্নতির ব্যবস্থা ছিল, কিন্তু ভারতীয় নৌসেনাদের বা ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত কর্মচারীদের কোনোভাবে পদোন্নতির ব্যবস্থা ছিল না। তবুও যদি কোনো কারণে যদি কাজের কোনো হেরফের হতো তাহলে তাদের পদের অবনতি করা হতো। আমরা দেখব সামরিক দিক থেকে বেতনগত বৈষম্য, খাদ্যগত বৈষম্য, ঝুঁকিপূর্ণ কাজ, পদোন্নতিতে বাধা, এই সমস্ত কারণে ভারতীয় নৌসেনাদের মনে দীর্ঘদিনের একটা অসন্তোষ পুঞ্জীভূত হচ্ছিল, যা বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করে। ধর্মীয় কারণ হিসেবে আমরা দেখব ইংরেজরা তারা খ্রিস্টান ধর্ম অবলম্বী সম্পন্ন মানুষ, তারা ভারতবর্ষের হিন্দু, মুসলমান, অন্যান্য সম্প্রদায়ের উপরে তারা নিজেদের ধর্মমত, নিজেদের ধর্মের বিভিন্ন তথ্য পরিবেশন করার চেষ্টা করত এবং তাদেরকে ভারতবর্ষের সাধারণ মানুষের মধ্যে
খ্রিস্টান ধর্মের প্রচার ও প্রসার করানোর ব্যবস্থা করেছিল, যার জন্য ভারতীয়রা অসন্তুষ্ট ছিল। ভারতীয় হিন্দু, মুসলমান ও অন্যান্য জৈন, বৌদ্ধ ইত্যাদি ধর্মের মানুষদের উপরে বিভিন্ন কৌশলে কর চাপানোর ব্যবস্থা করেছিল ইংরেজরা। এই কর চাপানোর বিরুদ্ধে প্রতিবাদে তারা বিদ্রোহের পথে পা বাড়ায়। এরপরে আমরা দেখব পরোক্ষ কারণ। এগুলোই মোটামুটি আলোচনা করলেই হবে। প্রত্যক্ষ কারণ হিসেবে আমরা একটাই কারণ আমরা দেখব যে এনফিল্ড রাইফেল। এনফিল্ড রাইফেল নামক এক ধরনের কার্তুজ ইংরেজরা এই সময় প্রচলন করার ব্যবস্থা করলো, যাতে কিনা কথিত আছে শূকর ও গরুর চর্বি মিশ্রিত ছিল, যে কার্তুজটা কিনা দাঁত দিয়ে কেটে ভরতে হতো, অর্থাৎ দাঁত দিয়ে কেটে এটাকে ব্যবহার করতে হতো, এবং যাতে গরু এবং শূকরের চর্বি মিশ্রিত ছিল, যার জন্য ভারতীয় হিন্দু এবং মুসলমান দুই সম্প্রদায় এই কার্তুজের চরম বিরোধিতা করে। কারণ হিন্দু সম্প্রদায় তারা গরুর চর্বি মিশ্রিত থাকার জন্য তারা এর প্রতি বিরোধিতা করে, আবার মুসলমান সম্প্রদায় এই কার্তুজে শূকরের চর্বি মিশ্রিত থাকার জন্য এর বিরোধিতা করে। কিন্তু এই কার্তুজ জোর করে ব্যবহার করার চেষ্টা করার জন্য এর বিরুদ্ধে প্রবল প্রতিবাদ বা বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি হয়। 1857 সালে 26শে ফেব্রুয়ারি বহরমপুরে, মুর্শিদাবাদের বহরমপুরে প্রথমে বিক্ষোভ শুরু হয়। দ্বিতীয় পর্বে আমরা দেখব যেটা বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করেছিল 1857 সালের 29শে মার্চ ব্যারাকপুরে সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডে প্রথম এই কার্তুজ ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদে বিদ্রোহ শুরু করেছিল। ইংরেজরা মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করে এবং বিচারে তার ফাঁসি হয়। মঙ্গল পাণ্ডে ছিল 1857 সালে বিদ্রোহের প্রথম শহীদ, এবং ধীরে ধীরে ভারতবর্ষের বিস্তীর্ণ স্থানে এর বিরুদ্ধে প্রবল বিক্ষোভ বা বিদ্রোহ শুরু হয়, যা 1857 সালের বিদ্রোহকে প্রভাবিত করে।